ভাই, এই ছুটিটা না খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল রে। সমস্ত হলিডে গুলো যদি জাস্ট উইকেন্ডের আগে বা পরে পড়ে না, তাহলে কিন্তু জমে ক্ষীর না। এই ঠিক এবারের মতো। হুম। এই কিন্তু তোর কেসটা কি বলতো? সকাল থেকে মুখটা এই ল্যাংড়া আমের মতো করে রেখেছিস। ও, দেখ, বাড়ি ফিরতে কারোরই ভালো লাগে না, কিন্তু খোকা, বাড়ি তো ফিরতে হবেই, না হলে চলবে কি করে? যদিও তোর ব্যাপারটা আলাদা, কাকু কাকিমা যা জমিয়েছে, তাতে তুই প্রত্যেক উইকেন্ডেই ভেকেশন সেলিব্রেট করতে পারবি। কিন্তু আমার অবস্থাটা একবার ভাব, দ্য থার্ড চাইল্ড অফ দ্য গোট। ওই, আরে না না, ওই গোট না, পাতি রাস্তায় যে ঘুরে বেড়ায় না ছাগল করে, সেই ছাগলের কথা বলছি। কিন্তু তাও দেখ কিরম দাঁত বার করে রেখেছি। এই, কিন্তু তোর ব্যাপারটা কি বলতো? কাল রাতেও তো সব ঠিক ছিল। এ হলো লিও, আপনাদেরই মতো এও এই গল্পেরই একজন শ্রোতা। বন্ধুর সাথে উইকেন্ড ট্রিপ থেকে বাড়ি ফিরছে, আর বন্ধুরই গাড়ি এটা। না না, আমি এই গল্পের কতক টতক নই। কি ভাবছেন? তবে গল্প কে শোনাবে? এই গল্পের কথক যার গল্প সে নিজেই। আমার কাজ শুধু পরিচয়টুকু করিয়ে দেয়া। এই 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 কি করছিস রে? মাথাটা খারাপ হয়ে গেল নাকি? হাইওয়েতে এই গ্রামগঞ্জে কোথায় ঢুকছিস? একটু চুপ করে থাক, যেখানে যাচ্ছি সেখানে চল। এই হলো আকাশ, আকাশ চৌধুরী, বিলিয়নিয়ার আইটি ফার্মে কর্মরত ইঞ্জিনিয়ার। বাবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, মা হলেন এক মস্ত ফ্যাশন ডিজাইনার। স্বভাবে আকাশ স্বল্পভাষী, নম্র, ভদ্র এবং সঙ্গ বিশেষে আমুদেও বটে। তবে হ্যাঁ, সময় বিশেষে তাকে মুডি বা মেজাজিও বলা যায়। এই আকাশ, তুই হঠাৎ এই জরাজীর্ণ জঙ্গলে ঘেরা গ্রামের রাস্তায় গাড়িটা থামাচ্ছিস কেন রে? আরে আমরা তো হাইওয়ে দিয়ে কলকাতা যাচ্ছিলাম। এখানে চারপাশটাও কেমন শুনশান। ওই ওই ভাই, এই দেখ, ওই ভাঙা বাড়িটা আবার কার রে ভাই? এ ভাই, আমার না কেরম ভয় ভয় করছে এসব দেখে। তুই কি একটু চুপ করবি? আয় আমার সাথে। কি ব্যাপার বলতো ভাই? তুই কি জাতিস্বর টাতিস্বর নাকি? হ্যাঁ, এই সকালবেলা তো একই ব্রেকফাস্ট দুজনে করলাম। কই, আমার তো কিছু মনে পড়ছে না ভাই গত জন্মের কথা। গত জন্মের নয় রে, বলতে পারিস এটা আমার অতীত, অথবা আমার ছেলেবেলা। আজ যে জরাজীর্ণ ইটের খাঁচাটা সামনে দেখছিস, এটা আমাদের পৈতৃক বাড়ি, বা বলতে পারিস আমার দাদুর বাড়ি। আর ওই ওই সেই বারান্দা, যেখানে বসে আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলো কাটিয়েছি। এই কি বলছিস রে ভাই? তোর দাদু ছিল কোনোদিন বলিসনি? সরি সরি সরি, মানে তোর দাদুর আবার আলাদা কোনো বাড়ি ছিল কোনোদিন বলিসনি তো? বলিনি, বলা হয়নি কখনো। কি অবস্থা রে চারিদিকে, কেমন যেন সব ভেঙে পড়ছে, বট গাছের শেকড়, হে, বাড়ির সব দেয়াল একেবারে ফাটিয়ে দিয়েছে। এই, কে থাকে রে এখানে এখন? কেউ না ভাই, আজ 15 বছর ধরে এই বাড়িটা এভাবেই একা দাঁড়িয়ে আছে, ঠিক যেমন ভাবে আমার দাদুকে একা রেখে চলে যাওয়া হয়েছিল।
আসলে তখন হাই রোডের ওপর চায়ের দোকানে দাঁড়িয়ে মাটির সেই পুরনো ভেজা গন্ধটা নাকে এলো। আর পারলাম না রে নিজেকে ধরে রাখতে। ভেবেছিলাম আর কোনোদিনও এখানে আসবো না, কিন্তু যাকে, চল ভিতরে চল। এ এ, এ, ভিতরে যাবি? ভিতরে যাবি মানেটা কি? চারিদিকে তো ধুলো আর মাকড়সার জাল ভাই। দেখে মনে হচ্ছে সাপ খোপও থাকতে পারে। এই সাবধানে পা ফেলিস কিন্তু ভাই, এই জন্য ভুলভাল জায়গায় চা খেতে নেই। বাবা, এ বাড়িটা তো ওই অ্যান্টিক জিনিসের ঠাসা রে। এ আমাদের ওখানে হলে না, এসব জিনিস কবে চুরি হয়ে যেত। এই এই, এই দেখে ভাই, এ এটা আবার কি রে ভাই? এ দেখে তো মনে হচ্ছে, হ্যাঁ, এ ওয়াকিং স্টিক। হ্যাঁ, এখান থেকে চলে যাওয়ার দিন দাদু ওই ওয়াকিং স্টিকটা নিয়ে পেয়ারা গাছটার তলায় দাঁড়িয়েছিল। কতক্ষণ জানি না। এই ভাই, ভাই, এ এ, তুই তুই কাঁদছিস নাকি? এই এ ভাই, তোর চোখে জল কেন রে? আরে উফ, আরে এখানে কি এমন হয়েছিল বলতো? বলবো লিও, আজ তোকে সব বলবো। কাউকে না কাউকে তো আমাকে বলতেই হবে। যে কাহিনী আমি নিজের বুকের ভেতরে এত বছর পাথর চাপা দিয়ে রেখে দিয়েছি, আজ তোকে সব বলবো ভাই। আসলে আমার দাদু, মানে আমার ঠাকুরদা, তিনি শুধু আমার দাদু ছিলেন না, তিনি ছিলেন আমার প্রথম এবং একমাত্র বন্ধু। বলতে পারিস আমার ছোটবেলার হ্যাপি স্পেস। কিন্তু আমার বাবা মায়ের কাছে দাদু ছিল একটা মস্ত বড় বোঝা। তখন আমার বয়স 7 অথবা 8। ছুটির দিনগুলোয় বাড়িটা যেন জীবন্ত হয়ে উঠতো জানিস। বাবা মা চিরকালই ওই ল্যাপটপ আর ফোনের দুনিয়াতেই ব্যস্ত থাকতো, কিন্তু আমার জগৎটা ছিল ওই বারান্দা, ওই বাগান, পেয়ারা গাছ আর আমার দাদুকে ঘিরে। দাদু ভাই, ও দাদু ভাই, কোথায় গেলে তুমি? হ্যাঁ, এই দেখো, তোমার জন্য বাগান থেকে একদম তাজা তাজা পেয়ারা পেড়ে এনেছি। আমি কি নুন মাখিয়ে রেখে দেব, নাকি পরে খাবে? হ্যাঁ, দাদু দাদু, এই তো আমি এখানে। আমি তো বাগানে আম গাছটার পেছনে লুকিয়েছিলাম, তুমি আমাকে ধরতেই পারলে না। কই আমার পেয়ারাটা দাও, আমার খুব খিদে পেয়েছে। এই তো, এই নাও পেয়ারা খাও দাদু ভাই। তোমায় কি আর এই বুড়ো বয়সে আমি ধরতে পারি দাদু ভাই? আর শোনো, আজ বিকেলে আমরা নদীর ধারে যাব, গিয়ে পাগলা হাওয়া খাবো, আর তোমায় একটা নতুন গল্প শোনাবো। সত্যি দাদু? সেই জাদুকরের গল্পটা, নাকি সেই নাবিকের গল্পটা যে আকাশের তারা দেখে সাগরে নৌকা চালাতো? জানো, স্কুলে যখন বন্ধুদের সাথে ঝগড়া হয় আর যখন স্যার বকে, তখন আমার খুব মন খারাপ হয়ে যায়, কিন্তু বাড়ি এলেই আমার সব মন খারাপ ঠিক হয়ে যায়, কারণ বাড়িতে তুমি থাকো আর তুমি হলে আমার বেস্ট ফ্রেন্ড। তাই তো, তাই তো, আমি তো তোমার বেস্ট ফ্রেন্ডই বটে। বেশ ছিল আমাদের গ্রামের জীবন, কিন্তু হঠাৎ করেই দাদুর শরীরটা খুব খারাপ হয়ে গেল, আর তাতেই যা হবার ঠিক তাই হলো। আমি আর এভাবে পারছি না। তুমি সারা সপ্তাহ কলকাতায় গিয়ে বসে থাকবে আর আমাকে এই রুগ্ন বুড়ো দেখাশোনা করতে হবে আর ভাঙা বাড়ির মেনটেনেন্স করতে হবে। এই জন্য বিয়ে করেছিলে?
বিকজ ইউ নিডেড আ কেয়ারটেকার। আহ, আস্তে কথা বলো, বাবা শুনতে পাবেন। আর উনি তো ইচ্ছে করে অসুস্থ হননি, বয়স হলে সব মানুষেরই এমন হয়। শুনলে শুনুক, আমি কোনো ভুল কথা বলছি না। ক্যারিয়ার কি শুধু তোমার একার নাকি? আমার নিজের কোনো ক্যারিয়ার নেই? আর তোমার বাবা সারা দিন ওই বারান্দায় বসে থাকেন আর আকাশকে উল্টো পাল্টা বুঝচুকি গল্প শুনে ওর মাথাটা চিবিয়ে খাচ্ছেন। তুমি খবর রাখো যে আকাশ দিন দিন পড়াশোনায় অমনোযোগী হয়ে যাচ্ছে। এই অজপাড়াগায় পড়ে থাকলে আমার কেন, আমার ছেলেরও কোনো ফিউচার তৈরি হবে না। ইউ হ্যাভ টু টেক আস টু কলকাতা। বাবা মায়ের এই আলোচনা প্রত্যেক দিনের নিয়মে পরিণত হয়েছিল। দাদু সব শুনতেন, সব বুঝতেন, শুধু ওনার মুখ ফুটে বলার কোনো ক্ষমতা ছিল না। উনি বৃদ্ধ হয়েছিলেন, ওনার উপার্জনের ক্ষমতা ফুরিয়েছিল, এটাই ছিল ওনার দোষ। আমি শুধু দেখতাম ওনার ক্লান্ত চোখগুলো অসহায়ভাবে আমার দিকে চেয়ে রয়েছে। আকাশ, আকাশ, তাড়াতাড়ি করো, সব বাক্স গাড়িতে তোলা হয়ে গেছে। আমাদের এখনই বেরোতে হবে, নয়তো রাত্রের মধ্যে কলকাতা পৌঁছতে পারবো না। কি আবার এত জিনিস আনপ্যাক করতে হবে, কাল সকালেই অফিস। একটা দিনও এক্সট্রা ছুটি নিতে পারলাম না। দাদু, তোমার সাথে আমি যাবো না দাদু। তুমি চলো না আমার সাথে, চলো না। দাদু তুমি চলো না, তুমি আমার ঘরে থাকবে, কোনো অসুবিধা হবে না। তুমি চলো না দাদু, চলো না প্লিজ। ও বাবা, বাবা দাদুকে নিয়ে চলো না বাবা। দাদু এখানে একা একা কি করে থাকবে? দাদু ভাই, এদিকে শোনো দাদু ভাই, কেঁদো না দাদু ভাই, কেঁদো না। যাবার সময় কাঁদতে নেই বাবা। আর তুমি তো জানো, পুরুষ মানুষকে চোখের জল ফেলতে নেই। বাবা মায়ের কথা শুনবে কিন্তু দাদু ভাই। বড় শহরের বড় স্কুলে ভর্তি হয়ে তোমায় অনেক বড় মানুষ হতে হবে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, এই দেখো আমি তোমার জন্য কি এনেছি। এগুলো কি দাদু? এখানে বেশ কিছু খাম আর কাগজ আছে দাদু ভাই। সব খামের উপরে স্ট্যাম্প লাগিয়ে এই বাড়ির ঠিকানা আমি লিখে রেখেছি। তুমি নতুন শহরে গিয়েই আমায় চিঠি লিখবে দাদু ভাই। তোমার সব সুখ দুঃখের কথা আমায় জানাবে। মনে রাখবে দাদু ভাই, দূরত্ব শুধু শরীরের হয়, মনের কোনো দূরত্ব হয় না বাবা। তুমি তুমি যতক্ষণ আমায় মনে রাখবে, আমি তোমার পাশেই থাকবো বাবা। জানিস লিও, কলকাতায় যাবার পর আমার দম বন্ধ হয়ে আসতো। এই এত গাড়ি ঘোড়া আর বড় বড় বিল্ডিং, আমি যেন হাঁপিয়ে উঠতাম। বাবা মা কলকাতায় গিয়ে যেন আরো ব্যস্ত হয়ে গেল, ওরা যেন আমাকে দেখতেই পেতেন না। এই সব কিছুর মধ্যে আমার একমাত্র আশ্রয় ছিল দাদুর দেয়া ওই খামগুলো। প্রতি সপ্তাহে আমি দাদুকে চিঠি লিখতাম, আর দাদুও ঠিক সময় মতো আমাকে উত্তর দিত। প্রিয় দাদু, তুমি জানো আমার নতুন স্কুলটা অনেক বড়, 4 বিল্ডিংস আছে। কিন্তু এখানে সবাই খুব তাড়াহুড়ো করে,
কেউ খেলে না ছুটির পর। আর আমার নতুন ক্লাসে কেউ আমার সাথে গল্প করে না। জানো দাদু, আমি এবার এই হিস্ট্রিতে এ পেয়েছি। ক্লাস টিচার আমাকে ভেরি গুড বলেছে, কিন্তু বাবা মা কিছুই বলেনি, ওরা খুব বিজি। এখানে কেউ আমার সাথে খেলা করে না। আমি সারাদিন ঘরের মধ্যে একা একা থাকি। আমার সব কাজ আমি একা একা করি। জানো দাদু, আমি নিজে নিজে খেতে শিখে গেছি। দাদু, আমাদের নদীর ধারের কথা আমার খুব মনে পড়ে। আমরা কি সুন্দর নদীর ধারে বসে বিকেলবেলা গল্প করতাম। এখন কি পেয়ারা গাছটায় পেয়ারা আছে দাদু? আমার তোমার কথা খুব মনে পড়ে। তুমি ভালো থেকো দাদু। ইতি, তোমার দাদু ভাই। আমার আদরের দাদু ভাই আকাশ। আমি ভালো আছি দাদু ভাই। তোমার ইতিহাসের রেজাল্টের কথা শুনে আমার শরীর মন আরো ভালো হয়ে গেছে। আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে আছে, তাই তোমার উন্নতি হবে। আর হ্যাঁ দাদু ভাই, পেয়ারা গাছটায় অনেক পেয়ারা হয়, কিন্তু আমি আর পেয়ারা পাড়তে খেতে কোনোটাই পারি না। গাছগুলো আজকাল বড্ড ঘ্যান ঘ্যান করে, ঠিক আমার এই বুড়ো হাড়গুলোর মতো। তুমি কিন্তু বাবা মায়ের ওপর একদম রাগ করবে না। শহরে গেলে মানুষ একটু আধটু অমন হয়ে যায়, আসলে ওরা কিন্তু তোমাকে ভালোই বাসে। নদীর ধারে বহুকাল হয়ে গেল আর যেতে পারি না দাদু ভাই। তুমি যখন আসবে তখন আমায় নিয়ে যাবে কিন্তু নদীর ধারে। আমরা বসে সেই পাগলা হাওয়া খাবো আর অনেক গল্প করব। মনে রাখবে, তোমার মনটা হলো মন্দির, সেখানে বাইরের খারাপ জিনিসকে একদম ঢুকতে দেবে না। সেখানে সব সময় সুন্দর জিনিস নিয়ে প্রার্থনা করবে। যাই হোক, চিঠি লেখা কিন্তু থামাবে না, আর মন দিয়ে পড়াশোনা করবে। আমি আছি, সব সময় তোমার সাথে আছি। ইতি, তোমার দাদু। আমাদের চিঠির আদান প্রদান সব ঠিকঠাকই চলছিল জানিস, কিন্তু পুজোর পর থেকেই দাদুর কাছ থেকে চিঠির উত্তর আসা বন্ধ হয়ে গেল। আমি রোজ বিকেলে পোস্টম্যানের জন্য অপেক্ষা করতাম, কিন্তু বাবা মায়ের বিজনেস লেটার ছাড়া আর কিছুই আসতো না। ও মামা, আজকেও তো কোনো দাদুর চিঠি আসেনি। 3 মাস হয়ে গেল দাদুর কোনো চিঠি আসেনি। আমার খুব ভয় করছে মা। চলো না আমরা একবার গ্রামে গিয়ে দাদুকে দেখে আসি। প্লিজ মা, চলো না। আকাশ, এক কথা কতবার বলবে? তোমার দাদুর বয়স হয়েছে, হয়তো উনি আর চিঠি লিখতে চাইছেন না। এই সামান্য বিষয় নিয়ে সবসময় এত ঘ্যান ঘ্যান করো না। দেখছো না আমি কাজ করছি? যাও, নিজের ঘরে গিয়ে পড়াশোনা করো। বাবা, তুমি তো কিছু একটা করো। দাদু কোনোদিনও এরম করে না। নিশ্চয়ই দাদুর কোনো শরীর খারাপ। চলো না একবার দাদুর কাছে ঘুরে আসি। আকাশ, বোকার মতো কথা বলো না। তুমি জানো না এখান থেকে আমাদের গ্রামের বাড়ি কত দূর? এখান থেকে রওনা দিলে আজ আর ফিরতে পারবো না। কাল অফিসে একটা খুব ইম্পর্টেন্ট মিটিং আছে। কোনো এমার্জেন্সি হলে প্রতিবেশীরা ঠিক খবর দেবে আমাদের। কেউ খোঁজ নেয় নিলিও। আর তারপর একদিন সত্যি সত্যি খবর এলো, কোনো প্রতিবেশীর নয়, স্থানীয় থানার এক অফিসারের ফোন। দাদু নাকি 3 দিন আগে নিজের বিছানায় মরে পড়েছিলেন। ঘরের দরজা বন্ধ ছিল। তারপর দুর্গন্ধ ছড়াতে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। দাদু, এটা হতে পারে না। তোমরা মিথ্যে কথা বলছো। দাদু আমাকে ছেড়ে যেতে পারে না। তোমরা আমাকে নিয়ে চলো না। আমি একবার দেখবো দাদুকে, নিয়ে চলো না।
কেউ নিয়ে যায়নি লিও। আমার নাকি সামনে পরীক্ষা ছিল, তাই আমার দাদুকে আমায় শেষ দেখা দেখতে দেওয়া হয়নি। কিন্তু কিন্তু ওদের এই চরম উদাসীনতায় আমার ভিতরের যে ছোট ছেলেটা, সে সেদিনই মরে গিয়েছিল। তারপর আমি পড়াশুনো করেছি, বড় হয়েছি, টাকা কামিয়েছি, কিন্তু বাবা মায়ের কাছে কোনোদিনও আর কোনো কিচ্ছু আবদার করিনি, কারণ ওদের জন্য আমার জীবনের একমাত্র অপরাধবোধ তৈরি হয়েছিল যে আমি আমার শৈশবের প্রিয় বন্ধুকে শেষ দেখাও দেখতে পাইনি। হে ভগবান, আমি কোনোদিনও ভাবিনি তুই ভিতরে ভিতরে এতটা পেন চেপে রেখেছিস। আর কাকু কাকিমাও এতটা ক্রুয়েল কি করে হলো রে? স্ট্রেঞ্জ। কিন্তু ভাব, দাদু সারা জীবন বলে এসেছে ওদেরকে দোষ না দিতে। ওরা নাকি আমার ভবিষ্যৎ গঠনের জন্যই এই সমস্ত কিছু করছে। দেখ, তোর কথা শুনে বুঝতেই পারছি ইউর গ্র্যান্ডপা ওয়াজ আ গ্রেট ম্যান, কিন্তু তোকে দেখে আমার মনে হচ্ছে তুই কিছু একটা খুঁজছিস এই বাড়িতে। এই কি ব্যাপার বলতো? আমরা এখন যে ঘরটায় এসেছি, এটা দাদুর শোবার ঘর ছিল। এই দেখ না, দাদুর সেই পুরনো বিছানা, দাদুর টেবিল, আর এই দেখ দেখ পকেট ঘড়িটাও রয়েছে, শুধু 15 বছরের ধুলোয় ঢাকা। কিন্তু কিন্তু ওটা ওটা কি লিও? একটা পুরনো খাম। এই আকাশ, এই ওরে তো আবার তোর নাম লেখা রয়েছে রে, আদরের দাদু ভাই আকাশ। কিন্তু খামটা তো সিল করা রে, আবার স্ট্যাম্পও লাগানো হয়নি। আরে তার মানে তো এটা কোনোদিন পোস্টই করা হয়নি। এটা তো দাদুর একদম শেষের দিকে হাতের লেখা। দেখ দেখ কেমন কাঁপা কাঁপা হাতে লিখেছে দাদু। লিও লিও, আমার হাত দুটোয় কোনো জোর পাচ্ছি না ভাই, কেমন যেন অবশ হয়ে আসছে। খামটা খুলে দিবি একটু? দাদুর শেষ কথাগুলো আমার তো পড়তেই হবে। আমার আদরের দাদু ভাই আকাশ, তুমি যদি কোনোদিনও এই চিঠি হাতে পাও, তবে বুঝে নিও তোমার দাদুর বুড়ো পা দুটো আর গলির মোড়ের লেটার বক্স পর্যন্ত পৌঁছতে পারেনি, তার আগেই থমকে গেছে। আজকাল শরীরটা আর চলছে না ভাই, খালি ঘুম পায় আর চোখ দুটো যেন ঝাপসা হয়ে যায়। আমি জানি তুমি ভাবছো বুঝি দাদু তোমায় ভুলে গেছে, তাই আর চিঠির উত্তর দেয় না, তাই তুমিও চিঠি লেখা বন্ধ করে দিয়েছ। না 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 দাদু ভাই, তোমায় আমি কখনোই ভুলতে পারবো না। তুমি যে আমার শেষ জীবনের লাঠি দাদু ভাই। আসলে কয়েক মাস আগে তোমার মা ফোন করে জানান তুমি নাকি পরীক্ষার পড়াশোনা না করে চিঠি লিখছ, এতে তোমার পড়াশোনার অনেক ক্ষতি হচ্ছে, তাই আমি যেন তোমার চিঠির উত্তর না দিই। আমার এই ভাঙা স্মৃতির চিঠিগুলো নাকি তোমায় বড্ড পিছনের দিকে টানছে।
নতুন জায়গায় মানিয়ে নিতে দিচ্ছে না। এসব শুনে আমি আর তোমায় চিঠি লিখিনি দাদু ভাই। যাই হোক, আমি তোমার ক্ষতি চাই না। নিজের বুকে পাথর বেঁধে তোমায় আমি নীরবতায় উপহার দিতে পেরেছি। আমায় আমায় ক্ষমা করো দাদু ভাই। কিন্তু কিন্তু এই কথাগুলো শুনে তুমি বাবা মায়ের ওপর একদম রাগ করো না দাদু ভাই। ওরা ওরা তোমার ভালোই চান। শহরের প্রতিযোগিতাময় জীবনে তোমায় এই পুরো মানুষের সাথে পিছনে হাঁটতে থাকলে চলবে না দাদু ভাই। তোমায় তোমায় অনেক দূর যেতে হবে। অনেক বড় মানুষের মতো মানুষ হতে হবে। আর আমি এখানে একদম একা নই দাদু ভাই। যখনই আমার খুব কষ্ট হয়, আমি ওই খালি বারান্দার দিকে তাকাই। আমার মনে হয় তুমি যেন আমার দিকে তাকিয়েই বসে আছো আর হাসছো। এই বুড়ো মানুষের একাকী জীবনের তুমি ছিলে আমার প্রিয় বন্ধু। জানো জানো দাদু ভাই, সেদিন স্বপ্ন দেখেছি তুমি অনেক অনেক বড় হয়ে গেছো, আর আমরা দুজনে নদীর ধারে বসে সূর্যি মামা ডুবে যাওয়া দেখছি। আকাশের পাখিরা বাড়ি ফিরে যাচ্ছে, হালকা হাওয়ায় গাছের শুকনো পাতা পড়ছে। তুমি অনেক বড় হও দাদু ভাই। প্রাণ ভরে জীবনকে উপভোগ করো, আর কখনো ভেবো না আমি তোমাকে ছেড়ে চলে গেছি। যখনই তোমার মন খারাপ হবে, চোখ বন্ধ করে মনের মন্দিরে চলে যাবে। দেখবে আমি তোমার জন্যই অপেক্ষা করছি, আর তোমার সব কথা শুনছি। ভালো থেকো, আর আর বুক ভরা ভালোবাসা নিও। ইতি ইতি তোমার দাদু। না, এরপর আর আকাশ কোনো কথা বলতে পারেনি। আর লিওর কথা নাই বা বললাম, কিভাবে ওই সময় আকাশকে সামলাবে তাই বেচারা ভেবে পাচ্ছে না। ওরা ভেবে উঠতে পারেনি ওদের উইকেন্ড ট্রিপের শেষটা এমন ভাবে হবে। এরপর অনেক কষ্টে লিও আকাশকে বাড়ির বাইরে নিয়ে আসে, আর ঠিক তখনই নদীর ধার থেকে আসা পাগলা হাওয়া, দাদুর বাড়ি, পেয়ারা গাছ, লিও আর আকাশকে ছুঁয়ে বহু দূর ভেসে চলে যায়। শ্রুতিচিত্র নিবেদিত প্রথম অরিজিনাল গল্প দাদু আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে বন্ধুদেরকেও শুনতে অনুরোধ করবেন। সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের আরও এমন গল্প শোনাতে উৎসাহিত করবেন। নমস্কার।